বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নাইম শেখ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকের এই পর্বে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। তা হচ্ছে যারা অর্থনীতি প্রথম বর্ষে পরীক্ষা দিবে এবং যারা অর্থনীতি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে ফেলেছে কিন্তু এই মৌলিক পরিসংখ্যান বিষয়ে ফেল করেছে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে বা চতুর্থ বর্ষে আছে কিন্তু এখনো মৌলিক পরিসংখ্যানে পাশ করতে পারে নাই, তাদের জন্য আজকের এই ভিডিও। বা এখনো যারা অনার্স প্রথম বর্ষে আছে কিন্তু এই অল্প সময়ের মধ্যে কিভাবে করে এই শর্ট টাইমে পরিসংখ্যানে ভালো ফলাফল করতে পারে বা পাশ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে, তাদের জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে একটু বিষয় বলে নিই। এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে। তো তোমরা যদি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ইয়ারেরই কিছু কিছু ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আর যারা পড়তে চাচ্ছ, বিশেষ করে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যারা আছো, তাদের জন্য আমার গ্রুপ রয়েছে। অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অনলাইন এবং অফলাইনে সব জায়গায় পড়ানো হয়। তো তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। আমি নাইম শেখ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। 0928189849, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমার নাইম শেখ নামে আমার ফেসবুক আইডি, এখানেও তুমি মেসেজ করতে পারো। অথবা আমার দুইটা গ্রুপ রয়েছে, নাইম ইকোনমিক্স হোম আমার ফেসবুক গ্রুপ, এবং ইউটিউব চ্যানেলও নাইম ইকোনমিক্স হোম নিয়েই তৈরি করা। তো তোমরা এখানে বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও এখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে অর্থনীতি অনার্স প্রথম বর্ষে মৌলিক পরিসংখ্যান বিষয়ে কিভাবে সহজে পাশ করা যায়। এই বিষয়টার আলোচনার জন্য প্রথমে আগে যে বিষয়টা জানবো তা হচ্ছে মৌলিক পরিসংখ্যান বিষয়ে মোট অধ্যায় রয়েছে 7টি। এই 7টি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন এসে থাকে বা কতটি প্রশ্ন এসে থাকে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। এরপরে তোমাদের জন্য চ্যাপ্টারগুলো কমিয়ে দেব। দেখা যাক, আমরা একটু জেনে আসি। মৌলিক পরিসংখ্যানের প্রথম অধ্যায় পরিসংখ্যান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় তথ্য সংগ্রহ উপস্থাপন, তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, চতুর্থ অধ্যায় বিস্তার পরিমাপ, পঞ্চম অধ্যায় পরিঘাত বঙ্কিমতা ও সচলতা, ষষ্ঠ অধ্যায় সংশ্লেষ ও নির্ভরণ, এবং সপ্তম অধ্যায় সূচক সংখ্যা। তো প্রথম অধ্যায় থেকে ক বিভাগ থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে যে প্রতি ইয়ারে কেমন প্রশ্ন এসে থাকে তার একটা ফরমেট এখানে লিখেছি আমরা, অর্থাৎ তথ্য। প্রথম অধ্যায় থেকে ক বিভাগ থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে ক বিভাগে একটা বা দুইটা করে প্রশ্ন এসে থাকে প্রতিবারই। ক বিভাগে কোনো অধ্যায় থেকে একটা বা কোনো অধ্যায় থেকে দুইটা, এরকম করে মোট 12টি প্রশ্ন এসে থাকে। সেখানে আমাকে উত্তর করতে হয় 10টি প্রশ্ন, আর এই 10টি প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে 10। এরপরে খ বিভাগে আসি। খ বিভাগে প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটা এসে থাকে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন এসে থাকে, তৃতীয় অধ্যায় থেকে একটা অথবা দুইটা প্রশ্ন এসে থাকে, চতুর্থ অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন খ বিভাগে এসে থাকে, পঞ্চম অধ্যায় একটা বা দুইটা, ষষ্ঠ অধ্যায়ে একটি প্রশ্ন এবং সপ্তম অধ্যায়ে একটি প্রশ্ন। অনেক সময় কোনো অধ্যায় থেকে একটা বেশিও আসতে পারে, একদম যে এটাই আসবে তা কিন্তু নাই, দু একটা কম বেশি এদিক ওদিক হতেও পারে। এবার আমরা গ বিভাগের একটু দেখে আসি। প্রথম অধ্যায় থেকে গ বিভাগের সাধারণত প্রশ্ন হয় না। দ্বিতীয় অধ্যায় থেকে এক সেট প্রশ্ন থেকে মানে আসে। তৃতীয় অধ্যায় থেকে এক সেট বা দুই সেট, সাধারণত দুই সেট প্রশ্ন এখান থেকে পাওয়া যায়, মানে সর্বনিম্ন এক সেট, তবে দুই সেটও কিন্তু এখান থেকে প্রতিবারই পরীক্ষা এসে থাকে। এরপরে তৃতীয় অধ্যায় থেকে, তো তৃতীয় অধ্যায় থেকে তো বললাম এক সেট বা দুই সেট প্রশ্ন এসে থাকে। চতুর্থ অধ্যায়ে এক সেট বা দুই সেট প্রশ্ন গ বিভাগে এসে থাকে। পঞ্চম অধ্যায়ে এক সেট বা দুই সেট, ষষ্ঠ অধ্যায়ে এক সেট এবং সপ্তম অধ্যায়ে এক সেট প্রশ্ন এসে থাকে। তবে ওই যে আগে বলে আসছি যে এক সেট প্রশ্ন কোন অধ্যায়ে একটু কম বা বেশি আসতেই পারে, একটা অ্যানালাইসিস করে লিখেছি আর কি। তো এখানে খ বিভাগে প্রশ্ন আসে মোট 8টি, সেখানে অ্যান্সার করতে হয় 5টি, 20 নাম্বার। এবং গ বিভাগে প্রশ্ন এসে থাকে এই 7টা অধ্যায় থেকে মোট 8টি প্রশ্ন, সেখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5×10 50 নাম্বার। এখন যে বিষয়টা নিয়ে তোমাদেরকে বলতে চাচ্ছি তা হচ্ছে এই 7টি চ্যাপ্টারের মধ্যে পাশ করার জন্য আমি কতগুলো চ্যাপ্টার করব। সবগুলো চ্যাপ্টার করতে হবে? উত্তর না। এই 7টি অধ্যায়কে যদি দুই ভাগে ভাগ করি তাহলে অর্ধেক চ্যাপ্টার হলো 3টা চ্যাপ্টারের বেশি হয়,
আমি বেশি পার্টকেই বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 7টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার বাদ। আমি অনলি পাস করার জন্য 3টা চ্যাপ্টার তোমাদেরকে করতে বলবো, অনলি 3টা চ্যাপ্টার। তো এখন অনেকেই বলতে পারে স্যার আপনি তো পাস করার জন্য ভিডিও বানাচ্ছেন, তাহলে এ প্লাস পাওয়ার জন্য? স্যার যারা এ প্লাস পাবে তারা অন্তত একদম পরীক্ষা মানে একদম ভর্তি যখন হয়েছে তখন থেকে সুন্দর একটা প্রিপারেশন নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা ভালো রেজাল্ট করবে। সমস্যা হচ্ছে তাদের জন্যই যারা বারবার ফেল করতেছে বা এটা থেকে পাশ করতে পারছে না, বা পরীক্ষা পড়াশোনা এর আগে করে নাই, এখন পরীক্ষার দ্বার প্রান্তে সে কিভাবে পাশ করে, স্যার একটা সাজেশন দেন। আসলে গণিত এবং মৌলিক পরিসংখ্যানে সাজেশন হয় না। সাজেশন বলতে অঙ্ক কমন আসে, নিয়ম কমন আসে, কিন্তু অঙ্ক তোমাকে নিয়ম ভালো করে শিখতে হবে। সেই ক্ষেত্রে এখানে আমি যদি অধ্যায় কমাই দিই অন্তত পক্ষে, তাহলে তোমার পড়তে মোটামুটি একটু সহজ হবে। আগে তুমি 5টা ঠেকাও, এরপরে যদি তুমি পারো তাহলে অধ্যায় আরো বৃদ্ধি করো, আশা করি তুমি আরো ফার্স্ট ক্লাস পেতে পারো, তার থেকে আরো বেশি ভালো করতে পারো। এনাফ। তাহলে এই জন্য প্রথমে আমাকে কাজ করতে হবে 5টা ঠেকানো যায় কিভাবে, যাতে ফেল না করি বারবার। তো দেখা যাক, তাহলে আমি কি বলেছি, এই 7টা অধ্যায় থেকে আমি 4টা অধ্যায়কে বাদ দিয়ে দিচ্ছি, আমি 3টা অধ্যায় বলবো। সেই 3টা অধ্যায় কি কি যদি একটু বলি। প্রথমে অধ্যায় দ্বিতীয় তথা তথ্য সংগ্রহ উপস্থাপন, এরপরে অধ্যায় তৃতীয় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, মৌলিক পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় ছাড়া অন্য অনেক চ্যাপ্টার আছে যেগুলো করাই যায় না। তো এই তৃতীয় চ্যাপ্টারটা তোমাকে জানতেই হবে। পরিসংখ্যান পড়বে কিন্তু তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সম্পর্কে জানবে না, তাহলে আসলে পরিসংখ্যানের বিস্তারিত ধারণা আসলে পাওয়া যাবে না। এই জন্য তৃতীয় অধ্যায় এটা তোমাকে পড়তেই হবে। এরপরে হচ্ছে নিয়ে নেব আমি লাস্ট সপ্তম অধ্যায়। অনেকে প্রশ্ন করতে পারে এই 3টাই কি করব, এর বাইরে অন্য কিছু করব না? আমি কিন্তু আগেই বলেছি যারা শুধুমাত্র পাস করতে চাই তাদের জন্য এই 3টা চ্যাপ্টারকে সিলেক্ট করেছি। কেউ যদি বলে স্যার এই 3টাই করতে হবে, এর বাইরে অন্য একটা চ্যাপ্টার নিলে হয় না, ফাইন, তুমি 7-এর বিপরীতে চতুর্থ অধ্যায় নিতে পারো, 3টা চ্যাপ্টার। কেউ যদি চাই যে সপ্তম অধ্যায় আমি করব না, আমি 2, 3 এবং 4 3টা অধ্যায় করব, তাহলেও পাস হয়ে যাবে। এবার আসি আমি যে 3টা সিলেক্ট করেছি, সেই ক্ষেত্রে তুলনামূলক দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম অধ্যায় মোটামুটি একটু সহজ হয়ে থাকে, একটু সহজ আছে তুলনামূলক অন্য চ্যাপ্টারের তুলনায়। সেই জন্যই 3টা অধ্যায়কে তোমাদের জন্য নির্বাচন করেছি। এবার আসি 3টা চ্যাপ্টার করলে কত নাম্বার পাবো বা এটা কি পাস করতে পারবো, ব্যাস এটা নিয়ে একটু আলোচনায় আসি। তাহলে দেখি আমি দ্বিতীয় অধ্যায় থেকে তথ্য সংগ্রহ উপস্থাপন, এখান থেকে অর্থাৎ আমি যদি একটু দেখি দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগ থেকে আমি একটা বা দুইটা প্রশ্ন, আমি সর্বনিম্নটাই ধরলাম, আমি একটা প্রশ্ন 1 মার্ক। খ বিভাগে একটা প্রশ্ন এসে থাকে, আমি এখানে ধরলাম 4 মার্ক, এবং গ বিভাগে নাই, বাদ, সমান সমান, তাহলে পেয়ে যাচ্ছি এখানে সমান সমান 4-1, না সরি, গ বিভাগে তো একটা প্রশ্ন লিখেছি, এখানে গ বিভাগে একটা প্রশ্ন পেয়েছি, গ বিভাগে এখানে 10 নাম্বার সমান সমান 15 নাম্বার। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা এবং গ বিভাগ থেকেও একটাই করেছে একদম সর্বনিম্নটা, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা 15 নাম্বার। আমি যদি এখন আমরা তৃতীয় অধ্যায়ের কথা বলি, তৃতীয় অধ্যায় দেখেছি ক বিভাগ থেকে আমি একটা বা দুইটা লিখেছি, আমি একটাই লিখলাম। খ বিভাগ থেকে একটা বা দুইটা লিখেছি, দুইটাও অনেক সময় এসে আমি একটাই ধরলাম, দুইটা ধরিনি, বেশি ধরিনি, কমটাই ধরলাম, ফাইন। তাহলে এখানে 4 নাম্বার। এবং গ বিভাগে একটা বা দুইটা, এইখানে আমি 2 সেট প্রশ্ন এসে থাকে, তবে আমি এরপর আবার বলবো না, 20 24 আর 25 নাম্বার, 25 নাম্বার গেল এখানে। এবার চতুর্থ না, আমি নিয়েছি হচ্ছে সপ্তম অধ্যায়। কেউ যদি চাই যে স্যার আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করব, তাও করতে পারো, সপ্তমকে বাদ দিয়ে, কোনো সমস্যা নাই। সপ্তম অধ্যায় ক বিভাগ থেকে একটা প্রশ্ন ধরেছি 1, খ বিভাগ থেকে একটা প্রশ্ন ধরেছি 4 এবং গ বিভাগ থেকে একটা প্রশ্ন ধরেছি 10 নাম্বার, টোটাল হয়ে গেল এখানে 15 নাম্বার। তাহলে এখানে যদি আমি 15 ধরি, এখন তোমার কথা হচ্ছে স্যার এই যে তৃতীয় অধ্যায়ের কথা বলেছেন, তৃতীয় অধ্যায়ে কি দুইটা প্রশ্ন এখানে কি পারবো? আমি যদি একটা বলি, আচ্ছা আমি তোমার জন্য একটা প্রশ্নই ধরলাম 10 নাম্বার, তাহলে এখানে হচ্ছে 15। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্নই ধরেছি, তা দিয়ে হিসাব করি, দেখা যাক, দুইটা তোমার অ্যান্সার করার দরকার নাই। তাহলে এখানে মোট কত হয়ে যাচ্ছে, 3 15 45। আচ্ছা, তাহলে 3টা অধ্যায় থেকে যদি আমি একটা ক বিভাগ, একটা খ বিভাগ এবং একটা গ বিভাগের প্রশ্ন যদি আলোচনা করি, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে কত, 45 নাম্বার পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে
এই 45 নাম্বার উত্তর করলে কি স্যার 45ই পাবো? একটু তো কম বেশি হতে পারে, হোক কম বেশি, দেখা যাক। আমার টোটাল পরিসংখ্যানে পাশ করার জন্য আমার লাগবে হচ্ছে 40 মার্ক। তো এই 40 মার্কের ভিতরে ইনকোর্স নামে একটা কোর্স আছে, যেটা হচ্ছে কলেজ থেকে নাম্বার দিয়ে থাকে, উপস্থিতি এবং ইনকোর্স পরীক্ষার নাম্বার। এখানে 20 মার্কের ভিতরে একদম সর্বনিম্নটাই যদি আমি ধরি 8, এর কম হয় না। তো সেই 8 নাম্বার যদি আমি এখানে ধরি, তাহলে -8 করলে আমার থাকে আর 32 পেতে হবে। তাহলে লিখিত মার্কে তোমার অনলি দরকার 32। এবার আসি, 3 অধ্যায় যদি তুমি করো, একদম সর্বনিম্নই ধরেছি আমি, একটা একটা করে 45 এখানে দিয়েছো। যদি 3 সেট বড় প্রশ্ন আসে এখানে, দেখাচ্ছে 2টা পার্ট হিসেবে থাকে গ বিভাগে, ক এবং খ। তাহলে খ বিভাগ অঙ্ক না হলে তো নাম্বার পাবে না, আর অঙ্কে নাম্বার কখনো কাটবে না, ফুল নাম্বারই পাবে। তবে যে ক নম্বরে লিখিত প্রশ্ন থাকে যেখানে বলতে কি বোঝো, সংজ্ঞা বা পার্থক্য লিখো বা ধারণা দাও, বৈশিষ্ট্য লিখো, এরকম যদি কোনো প্রশ্ন এসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার একটু কম হতে পারে। দেখা যায় 4 মার্কে একটা প্রশ্ন এসেছে, তুমি 2 পেয়েছো বা 3 পেয়েছো বা 1 পেয়েছো, হতেই পারে। তো আমি এখান থেকে মনে করো 45 নাম্বারের পরীক্ষা তুমি অ্যান্সার করেছো, অনলি 45 নাম্বার প্রশ্নের উত্তর করেছো। তো সেখান থেকে আমি এখান থেকে মনে করো তুমি 10 নাম্বার কম পেয়েছো, 45 থেকে 10 নাম্বার কমাই দিলাম। তো যদি 10 কমাও তাহলে থাকে কত? 35। কিন্তু তোমার লাগবে কত? তোমার লাগবে হচ্ছে 32। তাহলে তুমি ফেল কিভাবে করো, এটাই তো বুঝে আসে না। তোমাদের সমস্যা যেটা হয়েছে, তোমরা পরিসংখ্যান মানে প্রত্যেকটা সাবজেক্ট এরকম করে করো, যে পরিসংখ্যানের কথা যেহেতু বলছি, তোমরা 7টা অধ্যায় আছে, একদম 7টা অধ্যায় পড়তে থাকো। এখন কোনো একটা অধ্যায়ের একটা প্রশ্ন এসেছে, একটা গণিত, সেটা সঠিকভাবে না করে একটু করেছো বা যখন করেছো তখন ভুলে গিয়েছো। এই কারণেই তুমি কি করতে পারছো না, সঠিকভাবে উত্তরটা করতে পারছো না, অঙ্কটাকে মিলাতে পারছো না। এই জন্য আমি তোমাকে বলবো যে প্রথমে এই 3টা অধ্যায়ের যে নিয়মগুলো আছে সেগুলোকে ভালো করে আয়ত্ত করো, যাতে অন্তত পক্ষে তুমি পাসটা করতে পারো। কারণ এই সব অধ্যায় পড়ে একদম জগা খিচুড়ি পাকিয়ে কোনোটা উত্তর করতে পারলাম না, তাহলে আবারও সেই ফেলের ঘানি টানতে হবে তোমাকে। এই জন্য বলবো, যে অধ্যায়টা করো না কেন, ওই অধ্যায় পরিপূর্ণভাবে শিখো। এই জন্য তো অধ্যায় কমিয়ে দিলাম, 7টা অধ্যায়ের মধ্যে 4টাই বাদ দিয়ে দিয়েছি, অনলি 3টা। তাও যদি না পারো, তাহলে তো বাবা তুমি পরিসংখ্যানে মানে অর্থনীতিতে অনার্স করা তো এটা কেমন হয়ে গেল, একটু তো পড়াশোনা করতেই হবে। যাই হোক আর কি, এখন দেখি আমি তাহলে আমরা যে একটা অ্যানালাইসিস, এখন যদি আরেকটু বলি, দ্বিতীয় অধ্যায়ে এখানে যতবারই পরীক্ষা হয়েছে দেখেছি, তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ, এই অধ্যায় থেকে বড় প্রশ্ন সব সময়ের জন্য 2টা প্রশ্ন এসে থাকে। তাহলে তৃতীয় অধ্যায়টা যদি তুমি করো, যদি 2টা বড় প্রশ্ন তুমি কমন বাঁধাতে পারো, আর দ্বিতীয় অধ্যায় থেকে একটা এবং সপ্তম অধ্যায় থেকে একটা, 4টা বড় প্রশ্ন হয়ে গেল। বা দ্বিতীয় অধ্যায় যদি তুমি একটাও পারো, তাহলে 3টা প্রশ্ন হয়ে গেল। তা যদি তৃতীয় অধ্যায়ে 2টা প্রশ্ন উত্তর করতে পারো, তাহলে তুমি 50+ নাম্বার কিন্তু উত্তর করতে পারবে, 55 নাম্বার। তাহলে সেখান থেকে 10 মার্ক যদি তুমি বাদ দাও, তাহলে তাও তুমি 45 পাবা। দেখো নাম্বার কিভাবে উঠতেছে। এই জন্য তোমাদেরকে বলবো, সব চ্যাপ্টার করার প্রয়োজন নেই যারা পাস করতে চাই, অনলি এই 3টা চ্যাপ্টারকে খুব ভালো করে আগে আয়ত্ত করতে হবে। তারপরে যদি তুমি পারো যে না স্যার এটা আমি সম্পূর্ণ করতে পেরেছি, অন্য একটা চ্যাপ্টার তুমি সামনের দিকে আগাও। এবার দেখি এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে বা কোনগুলোকে তুমি করবে। এবার আসি একটু, প্রথমে আলোচনা করব আমি দ্বিতীয় অধ্যায়, তথ্য সংগ্রহ উপস্থাপন। এই তথ্য সংগ্রহ উপস্থাপন এই অধ্যায় থেকে এখানে যে প্রশ্নটা এসে থাকে, এখানে 2 ধরনের প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। নাম্বার 1, অনেকগুলো তথ্য দেয়া থাকবে, দেখা গেল একটা শ্রেণীতে 40 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার, 40 জনের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, বলল এই নাম্বারগুলোকে তথ্য সংগ্রহ যে দেওয়া আছে এখান থেকে একটা সুন্দর উপস্থাপনের সারণীতে প্রকাশ করতে বলছে। তো এটাকে তুমি দিবা। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে 10 নাম্বার কিন্তু পেতে পারি, তবে তার সঙ্গে একটা ক বিভাগের অর্থাৎ মানে ক এবং খ 2টা পার্ট থাকে, এই 2টা পার্টে আমি কিন্তু, তাহলে ক পার্টের জন্য কিন্তু তার মানে গ বিভাগে যে প্রশ্ন আসার ধরনটা, সেখানে 2টা পার্ট এসে থাকে, ক এবং খ। কতে সাধারণত বলতে কি বোঝো বা ধারণা দাও, সংজ্ঞা লিখো বা পার্থক্য বা প্রমাণ করো, এই রিলেটেড প্রশ্ন তোমাকে একটু জানতে হবে। আর খ বিভাগে অঙ্ক এসে থাকে। তাহলে এই যে বললাম, একটা শ্রেণীতে মনে করো 40 জন ছাত্রের তথ্য নিম্নে দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। প্রশ্নের প্যাটার্ন নাম্বার 1,
গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায়বার এসেছে। এটা এক ধরনের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, বিভিন্ন তথ্যমান দেওয়া থাকবে, তাই সেখান থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। এটা হচ্ছে ফরম্যাট নাম্বার 1। এই অধ্যায় থেকে 2 নম্বর যে ফরম্যাট রয়েছে, এখান থেকে তোমাকে অঙ্কের ভিতরে এখানে মান দেওয়া থাকবে, যে দেখা যাচ্ছে শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এবার তোমাকে বললো এখান থেকে বিভিন্ন লেখচিত্র অঙ্কন করার জন্য। লেখচিত্রের মধ্যে কি কি এসে থাকে? বেশি এসে থাকে হচ্ছে আয়তলেখ এবং অজীব রেখাটা। এই অজীব রেখাটা পরীক্ষা একটু বেশি এসে থাকে এবং আয়তলেখ প্রায় অনেক সময় এসে থাকে। এছাড়াও আরো কিন্তু আছে দণ্ডচিত্র, হ্যাঁ, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যার রেখা, এইগুলাকে জাস্ট একটু দেখে গেলে। আর আরেকটা রয়েছে, সেটা হচ্ছিল পাই চার্ট বা পাই চিত্র। এই দুইটা ফরম্যাটেই দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। এই দুইটা ফরম্যাটের একটা ফরম্যাট পরীক্ষায় 100% প্রতিবারই এসে থাকে। তাহলে 10 নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে হয়ে গেল। তাহলে কি কি বলছি? দ্বিতীয় অধ্যায় থেকে নাম্বার 1, তথ্য দেয়া থাকবে বিভিন্ন ধরনের, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এটা একটা ফরম্যাট। 2 নম্বর ফরম্যাট, মান মানে শ্রেণী দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, দণ্ডচিত্র, পাই চিত্র, গণসংখ্যা রেখা এবং অজীব রেখা। তবে এখান থেকে দুইটা বেশি ইম্পর্টেন্ট বলেছি, একটা হচ্ছে আয়তলেখ, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অজীব রেখা। এটা পরীক্ষায় প্রায় এসে থেকে। চলে গেল দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। এবার আমরা আসবো তৃতীয় অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। এই অধ্যায় থেকে টোটাল 3টা ফরম্যাটের প্রশ্ন হয়ে থাকে এই অধ্যায় থেকে। প্রথমে যে ফরম্যাটটা বলবো, অর্থাৎ 3টা ফরম্যাটে যদি তুমি জানতে পারো, প্রশ্ন ভালো করে যদি আয়ত্ত করতে পারো, তবে এই অধ্যায় থেকে কিন্তু প্রমাণ এসে থাকে প্রায় খ বিভাগে এবং গ বিভাগেও প্রমাণ এসে থাকে। তো প্রমাণগুলা করবে। এবার অঙ্কের কথা বলি, কোন 3টা ফরম্যাট রয়েছে তৃতীয় অধ্যায় তথা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের? 3টা যে ফরম্যাট রয়েছে, সেই 3টা ফরম্যাটের মধ্যে প্রথম ফরম্যাটের কথা যদি বলি, এখানে প্রথমেই গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করো। তার মানে গণসংখ্যার ক্ষেত্রে এখানে দেওয়া থাকবে হচ্ছে শ্রেণী বা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা, এই দুইটা জিনিস দেওয়া থাকলো। এখান থেকে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে হবে, ফরম্যাট 1। 2 নম্বর ফরম্যাট হচ্ছে, এখানে গণসংখ্যা কিছু মিসিং থাকবে, যেটাকে বলা হয় মিসিং ফ্রিকোয়েন্সি বা লুপ্ত গণসংখ্যা, ফরম্যাট নাম্বার 2। এই অধ্যায়ে কিন্তু আরেকটা ফরম্যাট রয়েছে, যে মিসিং ফ্রিকোয়েন্সি বা লুপ্ত গণসংখ্যা। এই লুপ্ত গণসংখ্যা সম্পর্কিত এক সেট প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। তার মানে কিছু গণসংখ্যা মিসিং দেওয়া থাকবে, প্রশ্ন ফাঁকা চিহ্ন দেওয়া থাকবে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, সেই মানগুলোকে তোমাকে অবশ্যই বের করে দেখাতে হবে। এটাকে বলা হয় লুপ্ত গণসংখ্যা রিলেটেড অঙ্ক। তাহলে 2টা ফরম্যাট জানলাম। তৃতীয় আরেকটা ফরম্যাট আছে, যেটা হলো চতুর্থক, দশমক এবং শতমক, যেটাকে বলা হয় চতুর্থক, দশহারিক বা শতহারিক। এই রিলেটেড এক সেট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তবে এই প্রথম যে 2টা ফরম্যাট বলেছি, এটা পরীক্ষায় বেশি এসে থাকে। অনেক সময় এই দুইটার মধ্যে একটা না এসে দশমক, চতুর্থক, দশমক এবং শতমক পরীক্ষায় আসতে পারে। তবে কেন্দ্রীয় প্রবণতার থেকে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকবারই একটা প্রশ্ন এসে থাকে, গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করো। আর একটা ফরম্যাট আছে মিসিং ফ্রিকোয়েন্সি, লুপ্ত গণসংখ্যা। চলে গেল তৃতীয় অধ্যায়ের আলোচনা। এরপরে আসবো আমরা আরেকটা চ্যাপ্টার বলেছি, সপ্তম অধ্যায়, যেটা হচ্ছে সূচক সংখ্যা। এখান থেকে বড় প্রশ্ন এক সেট বলেছি, প্রত্যেকবার এক সেট প্রশ্ন এখান থেকে এসে থাকে। তাহলে এই সপ্তম অধ্যায়ে আমি কি শিখবো স্যার, কোন প্রশ্নটা এসে থাকে? সপ্তম অধ্যায়ে সূচক সংখ্যার মধ্যে এখানে মান দেওয়া থাকবে, অর্থাৎ বর্তমান বছরের এবং বিগত বছরের, 2টা বছরের দাম এবং পরিমাণ দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে এখান থেকে মানগুলো থেকে তোমাকে নির্ণয় করার কথা বলবে ল্যাসপিয়ার্স, প্যাশ, ফিশার এবং আরো কিছু পরিসংখ্যানবিদ রয়েছেন, ডারবিশ, বাউলি, কেলি। এটা একটু কম আসে। তবে ল্যাসপিয়ার্স, প্যাশ এবং ফিশার, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, ল্যাসপিয়ার্স, প্যাশ, ফিশার। তবে বাকি যে 2জন পরিসংখ্যানবিদ আছেন, ডারবিশ, বাউলি এবং কেলি এবং এজওয়ার্থ মার্শাল, বা 3জন, ইনাদেরটা একটু দেখে যেতে পারে। সূত্রগুলা জানা থাকলে অঙ্ক করা কিন্তু সহজে যাবে। পরিসংখ্যান চ্যাপ্টারটা কিন্তু আসলে পরিসংখ্যান মানেই সূত্র, পরিসংখ্যান মানেই হচ্ছে সূত্র। সূত্রটা যদি তুমি সুন্দর করে আয়ত্ত করতে পারো, তাহলে পরীক্ষায় অ্যান্সার করাটা
খুব ইজি হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো পরিসংখ্যানে অন্তত সূত্রগুলাকে খুব ভালো করে জানো, তাহলে ফরম্যাট অনুযায়ী সূত্র বসাতে পারলে অঙ্কটাও হয়ে যাবে। তাহলে এখান থেকে পরীক্ষায় সপ্তম অধ্যায় থেকে আসতে পারে, মানে তথ্যমান দেয়া থাকবে, সেখানে পূর্বের বছরের এবং বর্তমান বছরের, যেটা ভিত্তি বছর এবং চলতি বছরের দাম এবং পরিমাণ এগুলো দেওয়া থাকবে। সেখান থেকে বলবে ল্যাসপিয়ার্স অথবা প্যাশ অথবা ফিশার, এদের কি করো, দাম সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করো। আরেকটা প্রশ্ন এসে থাকে যে দেখাও যে ফিশারের সূচক সংখ্যা একটি আদর্শ সূচক সংখ্যা, প্রমাণ করে, এটাও কিন্তু ওই প্রশ্ন থেকে দেখাতে বলতে পারে। অথবা আরেকটা আছে জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা, এটাকে একটু দেখে রাখলে। তাহলে আমরা 3টা অধ্যায় থেকে কিন্তু মোটামুটি পাস করার একটা অ্যানালাইসিস কিন্তু পেয়ে গেলাম। আমি আবারও বলছি, দ্বিতীয় অধ্যায় থেকে এই যে দেখো 1, 4 এবং 10 অর্থাৎ 15 মার্কের প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে 1, 4 এবং 10, তবে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু 2 সেট প্রশ্ন তুমি পেতে পারো। 2 সেট প্রশ্ন যদি পাও তাহলে সেখানে কিন্তু তুমি 25 নাম্বার প্রশ্ন আমরা ধরতে পারি। সপ্তম অধ্যায় থেকে 15 মার্কের ধরলাম, তাহলে যদি 3টা অধ্যায় থেকে এক সেট প্রশ্ন করেও ধরি তাও সর্বনিম্ন 45 নাম্বার। এই 45-এর অ্যান্সার করে যদি তুমি 10 মার্কও কম পাও তাও তুমি 35 ধরেছি, তোমার পাস করার জন্য লাগে হচ্ছে 32। আশা করি ইনশাল্লাহ যদি এইভাবে তুমি ফলো করো, স্যার আপনাদেরকেই বলছি পরীক্ষায় পাস নিশ্চিত। তবে কথা হচ্ছে পড়াশোনা করে যেতে হবে। 3টা অধ্যায় বলে দিছি মানেই কি পাস হয়ে গেলাম? না, এটা পাস করার জন্য শর্ত একটাই, সবসময়ের জন্য পড়াশোনা ছাড়া তো আর পাস করা সম্ভব না। অঙ্কটা করার ক্ষেত্রে অবশ্যই নিয়ম তোমাকে ফলো করে যেতে হবে। আমি যে নিয়মগুলো বলেছি এগুলো যদি তুমি সুন্দর করে আয়ত্ত করে যাও, এর বাহিরের প্রশ্ন আসার সুযোগ নেই, এগুলাই পরীক্ষায় আসবে। তবে একটা কাজ করবে, বিগত ইয়ারগুলো যে প্রশ্নগুলো এসেছে সেই নিয়মগুলো দেখে দেখে অন্তত পক্ষে তুমি চেষ্টা করবে যে তুমি অ্যান্সার করতে পারছো কিনা। বই দেখে দেখে করবে না, একটা নিয়ম আগে ভালো করে বই দেখে শিখবে, এরপরে তুমি যে কোনো একটা ইয়ারের প্রশ্ন ফরম্যাট দেখে দেখবে যে তুমি নিজে করতে পারছো কিনা। যদি তুমি নিজে করতে পারো তাহলে অবশ্যই তুমি ওই নিয়মটা সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছো। আর যদি তুমি বই দেখে দেখে হ্যাঁ পারছি, তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করার জন্য বলবো। আর বেশি বেশি করে লেখার চেষ্টা করো। অঙ্কের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র সবাই পৃষ্ঠা উল্টাতে হ্যাঁ পারি পারি, প্লিজ এটা না। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তা হচ্ছে অন্তত পক্ষে ম্যাথ যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত আয়ত্ত বেশি হবে। তো যাই হোক, আজকে ক্লাসটা মৌলিক পরিসংখ্যানে পাশ করার জন্য যে কয়েকটা ছোট অধ্যায়, আসলে এখানে আমি কোনো ট্রিক্স বলে দেইনি যে ওইটা ফলো করলেই তুমি মানে পাশ করে যাবা। এটাই বলেছি যে পাশ করার জন্য তোমাকে অবশ্যই লেখাপড়া করতেই হবে, তবে কোন প্রসেস অনুযায়ী গেলে তোমার জন্য সুবিধা হবে সেটাই শুধুমাত্র একটু দিক নির্দেশনা দিয়েছি, এর বাহিরে আর কিছুই নাই। পড়াশোনা তোমার কাছে, তুমি পড়বে, তুমি পাশ করবে, তুমি পড়বে না, পাশ করবে না। ঠিক আছে। তো যাই হোক, আর যদি কেউ যদি পরিসংখ্যানে বা অন্য কোনো বিষয় যদি না বুঝে থাকো বা পড়তে চাও, তাহলে আমার তো শুরুতেই বলেছি অনলাইনে ব্যাচ রয়েছে, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল ব্যাচই চালু রয়েছে, আমার অনলাইন এবং অফলাইনে পড়ানো হয়ে থাকে। তো তোমরা আমাকে নক করলে সে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবা, যেখানে ফেসবুকে সব রেকর্ডেড ক্লাস দেওয়া থাকে এবং জুম অ্যাপে লাইভ ক্লাস হয়। প্রত্যেকটা ক্লাস জুম অ্যাপে লাইভ ক্লাস হয় এবং আমার সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারবে। তোমার কোনো সমস্যা হলে আমার সঙ্গে প্রশ্ন করতে পারবে, সেই সুযোগ রয়েছে জুম অ্যাপে। তো যারা এখনো যে স্বল্প সময় আছে, তোমরা চাইলে এখনো কোর্স নিতে পারো বা পড়তে পারো অন্তত পক্ষে। স্যার এই 3টা অধ্যায়ের ক্লাস অন্তত পক্ষে করে যাই, তাও তুমি করতে পারবে। তো যারা ক্লাস করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করব। সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং এই পরীক্ষায় সবাই ভালো ফলাফল আসুক সেই প্রত্যাশা, এবং যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে আছো কিন্তু এখনো ফেল করে বসে আছো, সবার জন্য দোয়া থাকলো যেন এই ফেলের ঘানি তোমাকে আর না টানতে হয়। আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। ভালো করে পড়াশোনা করো। সবার জন্য আবারও শুভকামনা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।